প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে আলোচনা হবে অতিথিদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম বন্যার দুঃখ, জনদুর্ভোগ, আশাবাদ, গণসহায়তা। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের ভেতরে একজন এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আরেকজন কিছুক্ষণের ভেতরেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। যিনি উপস্থিত রয়েছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। অধ্যাপক মাসফিকুস সালেহীন, বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। কথা হবে তার সঙ্গে, পরবর্তীতে নতুন অতিথি যুক্ত হওয়ার পর তার সঙ্গেও কথা হবে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। বন্যার 11 জেলায় সীমাহীন দুর্ভোগ, মৃত্যু বেড়ে 18, কোথাও পানি কমলেও ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় বন্যা ভয়াবহ। রাঙ্গামাটিতে কাপ্তাই লেকের পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। আগামীকাল সকালে বাঁধের 16টি গেট খুলে পানি ছাড়বে, ভাটিতে সতর্কতা। পানি কমছে, বন্যার উন্নতি হচ্ছে। বানভাসীদের পাশে নানা শ্রেণী পেশার মানুষ। বন্যা মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সিলেটে আদালতে নেবার সময় গণহামলার শিকার সাবেক বিচারপতি মানিক, সালমান সহ সাবেক 2 মন্ত্রী আবার রিমান্ডে। সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার। এবং যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বলেছে ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করবে। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় অধ্যাপক মাসফিকুস সালেহীনের সাথে। দেশের অন্তত 11টি জেলা এই মুহূর্তে বন্যা কবলিত এবং সেখানকার চিত্র ভয়াবহ। অনেক মানুষ আপনার গৃহহীন হয়েছে এবং শুধু গৃহহীন না, আসলে সেখানে পানির উচ্চতা এমন যে তাদেরকে অনেক উঁচু উঁচু জায়গায় তাদেরকে অবস্থান করতে হচ্ছে। নিহতের সংখ্যাও 18 আমাদের এরই ভেতরে এখন পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী। পাশাপাশি আমরা পানিবন্দী থাকা যে মানুষের সংখ্যা জানতে পেরেছি সেটি অন্তত 10 লাখ। বন্যা পূর্বাভাস 17টি কেন্দ্র থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে অন্তত 50 লাখ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে একটি ভয়াবহ চিত্র, সেখান থেকে বেরিয়ে আসার বা সেই জায়গায় খানিকটা স্বস্তি ফেলার সুযোগ তৈরি করে দিয়েছিল অতিবৃষ্টি কমে আসার ব্যাপারটি। এতে পরিস্থিতির অতটা উন্নতি না হলে অন্তত অবনতিটা ঠেকানো গেছে। কিন্তু ফেনীতে আমরা আবার সন্ধ্যায় একটু বৃষ্টির খবরও পেয়েছি। তো একজন পানি সম্পদ ব্যবস্থাপনার একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হচ্ছে যে আমাদের এই মুহূর্তে আশাবাদী হওয়ার মতন পরিস্থিতি কতটা, বা এই পরিস্থিতি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ একটু শুনব। ধন্যবাদ। আপনার এখানে এসে আমি টিভিতেই দেখছিলাম যে কিছু কিছু নদীর পানি কমছে মানে হচ্ছে তার মানে বৃষ্টি কমে গেছে, এই জন্য নদীর পানি কমছে। যদিও পানি বিপদসীমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে, কিন্তু এই ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে তাহলে বিপদসীমার নিচে চলে আসবে যদি বৃষ্টি না হয়। আপনি আবার ফেনী নদীতে আবার বৃষ্টির কথা বলছেন, ফেনী অঞ্চলে। তো আমি যদিও ফেনী অঞ্চলে শুনলাম পানি নেমে যাচ্ছে, আমি আশা করছি যে বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে। এখন তো আরেকটা লঘুচাপের পাচ্ছি। বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ওদের সাথে আমার কথা হয়েছিল, বলা হয়েছে যে এই লঘুচাপটার মেইন ইম্প্যাক্টটা হয়তো সাউথ ওয়েস্টার্ন, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ওই এলাকার দিকেই বেশি হবে। এইখানে হয়তো এটার ইম্প্যাক্টটা কম হবে। তাই যদি হয় তাহলে তো আমরা বেঁচে গেলাম। কারণ এই ধরনের যে বন্যার কথা বলছি, এই পুরো বন্যাটাই হয়েছে অস্বাভাবিক বৃষ্টির কারণে। এবং এই বৃষ্টির এই যে নদীগুলোর কথা বলছি, এগুলোর যে ক্যাচমেন্ট সবগুলো বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ায়, ত্রিপুরা রাজ্যে ওখানে। এবং এই বৃষ্টি যখন অনেক বৃষ্টি হয় তখন ওই দ্রুত পানিটা বাংলাদেশে চলে আসে, অত্যন্ত দ্রুত, এবং পানি লেভেল বেড়ে যায় অত্যন্ত দ্রুত। তো এই জন্য এই ধরনের নদীকে আমরা বলি ফ্ল্যাশ ফ্লাড, হ্যাঁ, ফ্ল্যাশ ইন নেচার। এবং এগুলোকে ফোরকাস্ট করাটাও খুব ডিফিকাল্ট।
এখন পানি যে নদীর পানির লেভেল কমে গেল, কিন্তু ভিতরকার পানি কমতে কত সময় নেবে, এটা কিন্তু নির্ভর করছে আপনার ওই পানির ড্রেনেজ ব্যবস্থাগুলো কেমন। তো আমি যতটুকু বুঝতে পেরেছি যে এনক্রচমেন্টের কারণে, যে নদী দখল বলি বা খাল দখলের কারণে আমাদের এই যে ড্রেনেজ ব্যবস্থাগুলো এখন আর আগের মতো নাই। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে জুলাইয়ের শেষের দিকেও কিন্তু অনেক ভারী বর্ষণ হয়েছিল, বিপদ সীমানার উপর দিয়ে পানি গেছে মুহুরী মানে নদীর কারণে, কিন্তু তখন একটা বন্যা হয়েছিল এবং এর মাঝে হয়তো দেশের ভেতরেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই পানি যেই সব জায়গায় জমা হওয়ার কথা, যে লো লাইং ল্যান্ডস, সেগুলো তো আর আগের মতো নাই, ওগুলো তো সব আমরা এনক্রচ করে ফেলেছি, তাই না? তো ড্রেনেজ ব্যবস্থা যদি ওই রকম থাকতো তাহলে তো পানি আরও অনেক দ্রুত নামতো। আশা করছি পানি দ্রুত নামবে, কিন্তু সব কিছুই পরবর্তীতে হতে হবে একটা পরিকল্পনার অংশ, কারণ ড্রেনেজ ঠিকমতো না হওয়াটা একটা বড় চিন্তার বিষয়। হ্যাঁ, এই যে এনক্রচমেন্ট, এগুলো আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। নদী এবং ফ্লাড প্লেনের সাথে যে নদীর কানেক্টিভিটি, এগুলো বাড়াতে হবে। আর পরবর্তীতে প্রশ্ন আসতে বলবো, নেমে যাওয়ার যে মানে প্রাকৃতিক যে আয়োজনটা, সেই আয়োজনটা এখন আর ওইভাবে নাই। হ্যাঁ, তো এইটা শুধু এই জায়গাকার কথা বলছি না, বাংলাদেশে একটা কমন প্রবলেম যে এই যে ড্রেনেজ ক্যানেলগুলো সিল্টেড আপ হয়ে যায় এবং এনক্রচমেন্ট, মানুষ ওগুলোকে দখল করে নেয় এবং তার কারণে যখন বৃষ্টি হয় তখন পানি তাড়াতাড়ি ড্রেন আউট করতে পারে না। হ্যাঁ, এবং বিশেষ করে উপকূল অঞ্চলে কিন্তু এটা একটা কমন প্রবলেম। এখন এই যে 11টি জেলা আমরা বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে আমরা যে সর্বশেষ যে তথ্য, এই 11টি জেলায় যে একদম সমান মাপে একদম আক্রান্ত হয়েছে তা না, কোনো কোনো জায়গার পরিস্থিতি অনেক ভয়াবহ। যদি ফেনীর কথা বলেন, কুমিল্লার কথা বলেন, নোয়াখালীর কথা বলেন, তো সেই ক্ষেত্রে ভূপ্রকৃতির যে গঠন অনুযায়ী যে জেলাগুলো আসলে বেশি আক্রান্ত, হ্যাঁ, সেগুলোর পরিস্থিতির উন্নতি হওয়ার ব্যাপারটা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কতটুকু সময় সাপেক্ষ। নোয়াখালীর বন্যার কথা বলতে পারি, এটার সাথে তো নদীর কোনো সম্পর্ক ছিল না। বিশেষ করে মানে কোনো নদী থেকে এসে পানি উপচে পড়ে বন্যা হয়েছে তা তো ঘটে নাই। এই বন্যাটা হয়েছে অতি বৃষ্টির কারণে, তাই না? মানে আমাদের ভেতরকার যে বৃষ্টি, এবং সেই বৃষ্টির পানি ড্রেন হতে অনেক সময় লেগেছেও। ফেনী যেই ব্যাপারটা ঘটেছে, ফেনী মুহুরী নদী এবং ফেনী নদী না, মুহুরী নদী এসে পড়ে ফেনীতে, তারপরে ফেনীর যে আউটলেট নিচে আসে। তো এই দুই নদীর যে কম্বাইন্ড ফ্লো এবং এত বেশি ওয়াটার লেভেল বেড়ে গেছে এবং পানি এত দূর প্রপাগেট করছে, ফেনী নদীর আপনাদের নিশ্চয়ই জানা আছে বেশ কিছু উপজেলায় মানুষ আগে কখনো বন্যা এক্সপিরিয়েন্স করে নাই, জীবনে এই প্রথমবার বন্যা দেখেছে। এবং এই কারণে ওদের দুর্ভোগ হয়েছেও সবচাইতে বেশি, কারণ কোনো প্রস্তুতি নাই। আমরা জেনারেলি বলি বাংলাদেশের মানুষ অত্যন্ত রেজিলিয়েন্ট, তারা বারবার বন্যায় আক্রান্ত হতে হতে তাদের বন্যার সাথে বসবাসের একটা অভ্যাস বা নানা কিভাবে এগুলোর সাথে অ্যাডাপ্ট করতে হবে সেগুলো কিন্তু শিখে যায়। কিন্তু এই মানুষগুলোর জন্য তো একেবারে ডিফিকাল্ট, কোনো প্রস্তুতি নাই, মানে তাদের কোনো প্রিপারেশন নাই। মানে প্রিপেয়ার্ডনেস জিনিসটা যে কত জরুরি, এটা হয়েছে আসলে পানি এত বেশি এবং টানা তো 3-4 দিনের একটা বৃষ্টি হলো এবং এইটা অ্যাকোমোডেট করতে পারে নাই। অনেক জায়গায় যে বন্যার পানি যেতে পারে এইটাও মানে চিন্তা করা যায় নাই। এখন বন্যার পানি এত জায়গায় গেল কেন, সেটাও আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমাদের ওই পানি ধরে রাখার আমরা যেগুলোকে বলি রিটেনশন এরিয়া, হ্যাঁ, লো লাইং এরিয়া, যেখানে পানি আগে জমতো, বেশি যদি জমার সুযোগ পেত তাহলে তো বেশি দূর পানি যাওয়ার কথা না। তো ওই এরিয়াগুলো যদি না থাকে এখন, তার মানে কি পানি তো যেতে হবে কোথাও, তো পানি অনেক দূর পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে তাই, এবং একই সাথে ভেতরকার বৃষ্টি, সব মিলিয়ে পরিস্থিতি এরকম। হ্যাঁ, ধন্যবাদ মুশফিকুর সালেহীন, আপনার কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, আমাদের আরও একজন অতিথি এরই মাঝে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। কথা বলবো এবার আপনার সঙ্গে। আমরা কথা বলছিলাম আমাদের অনুষ্ঠানের আরেকজন অতিথি অধ্যাপক মুশফিকুর সালেহীন। ইনি বুয়েটে পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে উনি অধ্যাপনা করেন। আমাদের আলোচনার আজকের যে বিষয়ে বন্যার দুঃখ, জনদুর্ভোগ, আশাবাদ, গণসহায়তা, এই যে দ্বিতীয় জায়গাটি গণসহায়তা, সেখান থেকে আপনার সঙ্গে আলোচনাটা শুরু করতে চাইছি। আমরা যেরকম একটা ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছি, এর বিপরীতে একটি আশা জাগা নিয়ে চিত্র আছে। সেটা হচ্ছে যে এইটি মোকাবেলা করার জন্যে
সর্বস্তরের মানুষের একটা অংশগ্রহণের চিত্র আমরা দেখেছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ত্রাণের ব্যাপারে বেশ উদ্যোগ নেওয়া হয়েছে এবং 3 দিন পেরিয়ে গেল এই উদ্যোগ এখনও চলমান আছে। আর্থিকভাবে একদম যেটাকে আমরা বলি যে আর্থিক সহায়তা যেটাকে বলি সেটিও 2 কোটির উপরে হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি এবং প্রচুর ত্রাণ সামগ্রী এসেছে, সেগুলি যাচ্ছে এলাকায়। আপনাদের এই সার্বিক এই বড় পরিসরের যে ত্রাণ তৎপরতা, একটু সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা বা আপনাদের অভিজ্ঞতা শুনবো। অবশ্যই ধন্যবাদ আমার বিগত আলোচককে। আপনি আমার মনে হয় স্বতঃস্ফূর্ততা সব থেকে ভালো শব্দ হবে আমাদের এই যে ত্রাণ কার্যক্রমটা চলছে সেটাকে ডিসক্রাইব করার জন্য। কারণ আমরা সাংগঠনিকভাবে কতটুক ত্রাণ কালেক্ট করতে পেরেছি বা কতটুক ফান্ড কালেক্ট করতে পেরেছি সেটার পরিমাণ যদি আমরা ধরতে চাই সেটা অত্যন্ত নগণ্য। কিন্তু বাংলাদেশের মানে বিশেষ করে ঢাকার মধ্যে আমরা যেই আশানুতীত একটা সাড়া পেয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছি। আমাদের কিন্তু ভলেন্টিয়ার আমরা মানে আমাদের এমন ছিল না যে আমরা 100 জন 200 জনের ভলেন্টিয়ার রেডি আছে, তারা হচ্ছে আমাদের প্যাকিং করবে, তারা সব কিছু গুছিয়ে গেছে মানে ট্রাকে তুলে দিবে। আমরা চিনি না, দেখা যাচ্ছে 90% ভলেন্টিয়ারকে হয়তো আমরা জীবনে প্রথমবার দেখছি, তারাও আমাদের প্রথমবার দেখছে। কিন্তু শুধুমাত্র এই বন্যার্ত মানুষদের সাহায্যে তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, তারা আজকে দিন থেকে রাত পর্যন্ত তারা শ্রম দিয়ে যাচ্ছে বিনা পারিশ্রমিকে। এমনকি আমাদের বিগত 2 দিন ধরে এমনও হচ্ছে আমরা 4টা-5টা পর্যন্ত আমাদের এই স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তো আমরা এটা আসলে বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব না, এটা আসলে বাংলাদেশের মানুষের কৃতিত্ব। আমরা যে ঐক্য বিগত গণ অভ্যুত্থানে দেখিতে পেরেছি, আশা করছি এই ঐক্যটা আমরা এখানে প্রতিষ্ঠা করেছি এবং যত দিন যাবে আমাদের এই ঐক্যটা আরও সুসংগঠিত হবে। আমরা যেই লক্ষ্য নিয়ে আসলে এই গণ অভ্যুত্থানটা অনুষ্ঠিত হয়েছিল, সংগঠিত হয়েছিল, আশা করছি সেই দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আর আমাদের কার্যক্রম নিয়ে যদি একটু বিস্তারিত বলি, আমরা কিন্তু শুরু করেছিলাম অনেক স্বল্প পরিসরে। আমরা যখন ফেনীর খবরগুলো পাই, আমরা ওই দিন রাত্রে কিছু ত্রাণ সহ খুব সম্ভবত 1 ট্রাক আমাদের 2টো টিমকে আমরা 2 টাইমে পাঠিয়ে দিই। বাট বাস্তবতা ছিল ওই টিমটাকে 1 দিন সময় লাগে ফেনীতে পৌঁছাতে, কারণ ঢাকা কুমিল্লা সড়কে তখন পানি ছিল, ঢাকা চট্টগ্রাম সড়কে তখন পানি ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাদের সেখানে তাদেরকে পৌঁছাতে 1 দিন লেগে যায় এবং আমরা সেখান থেকে কোনো তথ্যও পাচ্ছিলাম না যে আসলে সেখানে অবস্থা কি। এমনও সিচুয়েশন গেছে যে এর পরের দিন আমরা 2 দিন পরে হয়তো তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি যে তারা কতটুকু কি করতে পারছে। সেই পরিপ্রেক্ষিতে থেকে যে আমরা যখন দেখলাম যে রেস্কিউ অপারেশন আসলে আমাদের ভূমিকা নেয়ার মতো নেই, কারণ না তো আমাদের ওইভাবে ট্রেন মানুষজন আছে যারা এক্সপার্টিস, সেই এক্সপার্টিসটা আমাদের নেই ওইভাবে। সেই হিসেবে আমরা পরিকল্পনা সাজিয়েছিলাম যে আমরা ত্রাণ নিয়ে কাজ করি। সেটা থেকে আমরা বৃহস্পতিবার থেকে গণত্রাণ কর্মসূচি চালু করেছি। আজকে 3য় দিন চলছে এবং এটা যত দিন যাচ্ছে আমি যদি একটু জাস্ট বুঝাই, আমাদের প্রথম দিনে আমরা শুধুমাত্র টিএসসি ক্যাফেটেরিয়াতে সীমাবদ্ধ ছিলাম। 2য় দিনে আমরা ডাকসু ক্যাফেটেরিয়াটাও নিতে বাধ্য হই যে আমাদের পরিমাণগুলো এত বেড়ে যায়। এবং আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এবং ইনডোর জিমনেশিয়ামও নিতে হয়েছে, কারণ যেই পরিমাণ আমাদের প্রোডাক্ট আসছে, ফান্ড আসছে এবং এগুলোকে রাখার মতো আমাদের জায়গার জন্য প্রতিনিয়ত আমাদের বিস্তৃতি বাড়ানো হচ্ছে এবং আশা করা যাচ্ছে আমরা এখানে এই বিস্তৃতিটা আরও হবে এবং শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেটেড না হয়ে সারা বাংলাদেশ থেকে এই সহায়তাগুলো আরও সুসংগঠিতভাবে যাবে। আমরা একটু টুকরো টুকরো অভিজ্ঞতাও শুনতে চাইছিলাম আপনার কাছ থেকে, কারণ যেহেতু আপনারা একদম মাঠ পর্যায়ে আছেন, সেই অভিজ্ঞতা একটু বা কি বলবো আপনাদের কাছে মনে হয়েছে যে বলার মতন কয়েকটা ঘটনা একটু শুনতে চাই। আমি যেটা প্রথমেই বললাম, মানে আমি ঢাকা ইউনিভার্সিটি এখন 4th ইয়ারে আছি। ক্যাম্পাসে হয়তো মোটামুটি আমার বয়স কি মোটামুটি সবাইকে কোনো না কোনো দিন হয়তো দেখা হয়েছে, কিন্তু আজকে যারা এই যে দিন একেবারে সকাল আমাদের 9টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত যারা শ্রম দিয়ে যাচ্ছে, তাদের 90%কে আমরা চিনি না। অপরিচিত মানুষ আছে, কিন্তু এখানে শুধুমাত্র সে বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি মানুষের পাশে দাঁড়ানোর হিসেবে তারা ঐক্যবদ্ধ হয়ে অনেক সুশৃঙ্খলভাবে কাজ করছে। এখন আপনারা 3 দিন তো আপনাদের হয়ে গেল, তো এই 3 দিনের ভিতরে মোটামুটি দুর্গত এলাকার সঙ্গে একটি নেটওয়ার্ক কি আপনারা প্রতিষ্ঠা করতে পেরেছেন? আমরা প্রথমে চেষ্টা করছিলাম আমাদের যে আন্দোলনকারীরা সেখানে আছে বা আমাদের কোনো যদি সংগঠনগুলো, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সংগঠনগুলো আছে সেগুলোর সাথে যুক্ত হওয়ার জন্য, কিন্তু দেখা গেল যে সেইগুলো থেকে আমরা ওই ধরনের সাপোর্ট বা রেস্কিউ অপারেশন বিশেষ করে প্রথম দিন 2 দিনগুলোতে সেখানে করার কিছু ওইভাবে ছিল না। তাই আমরা বর্তমানে রিলিফ অপারেশনগুলো আমরা প্রশাসনিকভাবেও
জেলা প্রশাসক এবং ইউএনও তাদের মাধ্যমে আমরা এই কার্যক্রমগুলো বর্তমানে আচ্ছা, চালাচ্ছি। দুর্গত সবগুলো তো জেলাতেই আপনারা কর্মতৎপর চালাচ্ছেন নাকি এখন পর্যন্ত মানে সবগুলো হয়তো পেরে ওঠেননি? আমরা ফেনীতে আছি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ওর দিকে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, আর এগুলোতে আমরা সশরীরে ত্রাণ দিয়ে সাহায্য করেছি। চট্টগ্রাম এবং খাগড়াছড়িতে আমরা সেখানে ফান্ড দিয়ে দিয়েছি, তারা লোকালি এভাবে কাজ করছে, কারণ বর্তমানে যে পরিস্থিতি ট্রাক নিয়ে আসলে ওইসব এরিয়াতে যাওয়ার মতো সুযোগ কম। আর আপনারা ছাড়া অন্যরা যারা ত্রাণ এবং উদ্ধার তৎপরতা অংশগ্রহণ করছেন তাদের এই কার্যক্রম সম্পর্কে আপনারা যেটা দেখেছেন সেটা একটু শুনবো। প্রথমে যদি আমাদের এখান থেকে ফান্ড কালেকশনের কথা বলি, এখানে একেবারে মানে প্রতিটা শ্রেণী পেশার মানুষ এসে আমাদের এখানে সাহায্য করছে। কেউ শ্রম দিয়ে সাহায্য করছে, কেউ হয়তো একটা ইন্ডাস্ট্রিয়াল এসে তার এখান থেকে একটা আমাদের প্রোডাক্ট সেন্ড করে দিচ্ছে। এইভাবে আমাদের কার্যক্রমটা এখানে চলছে। আমরা মাঠ পর্যায়ে যে কার্যক্রমটা দেখছি সেখানে ব্যক্তি পর্যায়ে অনেকেই যাওয়ার চেষ্টা করছে, বিশেষ করে যখন আপনারা হয়তো দেখেছেন যে প্রথম 2 দিনগুলোতে আসলে অনেক বোট প্রয়োজন বা রেস্কিউ প্রয়োজন, এই কলগুলো অনেক আসছিল এবং সেই কলের প্রেক্ষিতে আমাদের অনেকে রেস্কিউ করতে গিয়েছিল। কিন্তু এখানে আবার একটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের একটা রেস্কিউ টিম, তাদের নৌকা ফুটো হয়ে যায়, দেখা যাচ্ছে যে তারাই উল্টা আর একটা বাসায় নিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তো এই ধরনের সিচুয়েশনগুলো ট্যাকেল করেই পরে আমরা মোটামুটি এটা সিদ্ধান্ত নিই। বোধহয় স্পিড বোট এবং হেলিকপ্টার খুব জরুরি হয়ে পড়েছিল স্রোত এবং পানির এর কারণে, উচ্চতার কারণে। আরও একটা বিষয় যে আমরা অনেক সময় দেখছিলাম যে হেলিকপ্টার ব্যবহারের কথা বলা হচ্ছিল, কিন্তু তখন আমরা আসলে সশস্ত্র বাহিনীর সাথে কথা বলে যেটা বুঝতে পারি যে নিরাপদ না, আর যেইভাবে বৃষ্টি হচ্ছিল সেখানে হেলিকপ্টার নিয়ে যে অপারেশন করা দুর্যোগ তৈরি হতে পারতো। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা বর্তমানে রিলিফ কার্যক্রমে বেশি মনোযোগ দিচ্ছি এবং এখন পর্যন্ত আমরা শুধুমাত্র শুকনো খাবার এবং দেখা যাচ্ছে স্যালাইন, বিভিন্ন যেমন ঠান্ডা জ্বর ডায়রিয়ার ওষুধ আর হচ্ছে স্যানিটারি প্যাড, এই ধরনের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আজকে থেকে যেহেতু পানি বিভিন্ন জায়গায় নামা শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় যাওয়া সম্ভব এবং অনেকগুলো মানুষের সাথে হয়তো আশ্রয় কেন্দ্র এখন আশ্রয় নেওয়া শুরু করেছে, সেই পরিপ্রেক্ষিতে জায়গায় যাওয়াটা এখন একটু সহজ হয়েছে, যদি একটু বলতেন। আমরা যেমন আমাদের ফেনী থেকে আমাদের যে টিমটা আছে তারা বলছে ফেনী থেকে কিছুটা পানি নেমে গেছে, এখন অনেকগুলো জায়গায় যাওয়া যাচ্ছে, কিন্তু আবার এই যে নোয়াখালীর দিকে তারা বলছে যে পানিগুলো বাড়তেছে দিন দিন। এখানে আমাদের নোয়াখালী কালকে একটা টিম গেল, তারা এই বিষয়টি জানালো। তো আমরা যেটা চেষ্টা করছি যে শুকনো খাবারে শুধু সীমাবদ্ধ না থেকে, যেহেতু বৃষ্টিও কিছুটা কমে গেছে ওদিকে, বিশেষ করে ফেনী এবং কুমিল্লা জেলায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামীকালকে থেকে চেষ্টা করব এইসব জেলাতে প্রায় 4 লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা করা। সেটা আমরা জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা রসদ সরবরাহ করব, তারা সেখানে তাদের স্ট্রাকচার ব্যবহার করে সেখানে আমাদের একটা টার্গেট আছে যে 4 লক্ষ মানুষের আমরা সেখানে খাবারের ব্যবস্থা করব। আচ্ছা, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, যাচ্ছি অধ্যাপক মুশফিকুস সালেহীন আপনার কাছে। এই যে আক্রান্ত যে জায়গাগুলো আছে, যদি ডেমোগ্রাফিক ভিউটা একটু মাথায় রাখি, সেক্ষেত্রে ভালনারেবল রিজিয়ন কোনগুলোকে বেশি মনে হয় আপনার কাছে? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, যেহেতু সুযোগ একটু পাওয়া গেছে, আমার সহ আলোচক বৈষম্য বিরোধী আন্দোলনের একজন মুখ্য সমন্বয়ক, আমি ওনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে একটু ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ যে ওনাদের এই আত্মত্যাগের কারণেই কিন্তু, এবং মানে এত কমিটেড এবং মানে এর পরিপ্রেক্ষিতেই আজকে আমরা যে নতুন সবাই যেটাকে বলছে স্বাধীনতা উপভোগ করছি, আমরা বেনিফিশিয়ারি হচ্ছে ওনাদের কারণে। এই জন্য আমি আবার একটু ধন্যবাদ জানাই। হ্যাঁ, কারণ এই সুযোগ সবসময় আমরা পাই না। তো এইখানে কোন জায়গাটা বেশি ভালনারেবল, এটা তো আসলে বেসিক্যালি একটা ম্যাপিং করার বিষয়, তাই না? আমরা যখন মানে কারা বেশি ভালনারেবল, যেই জায়গায় ঘন বসতি বেশি, এক, এবং মানুষের ঘর, তাদের অ্যাসেটসগুলো কীরকম, হ্যাঁ, তারা কীরকম সহায় সম্বল তাদের আছে, তাদের ঘর বাড়িগুলো কীরকম, এটা কি পাকা বাড়ি নাকি কাঁচা বাড়ি নাকি ঝুপড়ি, এই ধরনের, এবং এইগুলো সব কিছুই মানে কিছু যেই জনগণ আছে তাদের ভালনারেবিলিটিকে ডিফাইন করে। তো যখনই আমরা এই বন্যা ব্যবস্থাপনার কথা চিন্তা করি, তখন একটা অন্যতম আমাদের অ্যাক্টিভিটি হয় যে ভালনারেবিলিটি অ্যান্ড রিস্ক ম্যাপিং। আমরা যখন ভালনারেবিলিটি ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করি এবং তারপরে
বন্যা কোথায় কোথায় যেতে পারে, এই দুইয়ের সমন্বয় হচ্ছে রিস্ক। তো ওই জায়গাগুলোকে তখন আমরা আইডেন্টিফাই করি, তাহলে রিস্ক এরিয়া সবচাইতে বেশি কোনখানে, যেখানে ভালনারেবিলিটি সবচেয়ে হাই এবং হ্যাজার্ডও সবচেয়ে হাই। মানে হ্যাজার্ড বলতে আমি বন্যার কথা বলছি। তো এইভাবে এই ম্যাপিংটা করা খুব জরুরি। তো আমরা তো এখন স্ট্যাটিস্টিক্স দেখলেই বুঝতে পারি যে এই যে এতগুলো জেলায় বন্যা হলো, তাহলে কোন জায়গায় মানুষ, কতগুলো মানুষ মানে অ্যাফেক্টেড হয়েছে। আপনি আগে বলছিলেন যে 10 লাখ মানুষ সরাসরিভাবে এখনো পানিবন্দী এবং 50 লাখ মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমি জিনিসটাকে এইভাবে দেখি যে মানে এটা করার জন্য আমাদের করণীয় কি ছিল। মানে আমরা তো এখন ত্রাণের কথা বলছি, রেস্কিউ করার কথা বলছি, আমাদের করণীয় কি ছিল। আমি যেটা মনে করি যে এই বন্যা তো আমরা ঠেকাতে পারতাম না। মানে এত বৃষ্টি হয়েছে, 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি, 3 দশকের ভিতরে একদম স্মরণ করার মতো একটা বৃষ্টি। এক্স্যাক্টলি। এখন এখানে আমাদেরও অনেক মানে পুরো এটাকে মানে ব্যবস্থাপনার জন্য কিন্তু কয়েকটা অংশ আছে। একটা হচ্ছে আমি কি ঠিকমতো ফোরকাস্টিং দিতে পারছি এবং ওয়ার্নিংটাকে আমি ঠিকমতো দিতে পারছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমি একটু সময় আগে দিতে পারি, এই যে ইভ্যাকুয়েশনের প্রশ্ন আসলো, ওনাদেরকে সরানো, রেস্কিউ করা, এখন ফ্লাড শেল্টারে নিতে আমাদের কত কষ্ট হচ্ছে। আমি যদি অন্তত 5-6 ঘন্টা আগেও যদি আমি ওই তথ্যগুলো তাদেরকে যদি আমি অ্যালার্ট করতে পারতাম, তাহলে হয়তো তার ইভ্যাকুয়েশনটা আমার জন্য অনেক ইজিয়ার হতো। তাহলে এইটার জন্য আমাদের প্রয়োজন কি? এটার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের একটা মানে যেটাকে আমি বলি রিয়েল টাইম অপারেশনাল একটা ওয়ার্নিং সিস্টেম। আপনি ইন্ডিয়ার যদি ফ্লাড ফোরকাস্টিং ওয়েবসাইটে যান, ওদের একটা চমৎকার ওয়ার্নিং সিস্টেম আছে। ঘন্টায় ঘন্টায় ওরা ইনফরমেশনগুলো আপডেট করে এবং ওই যে এরিয়াগুলোকে দেওয়া আছে কোনো রেড অ্যালার্ট, ইয়েলো, অরেঞ্জ অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট, মানে সিভিয়ারিটির উপর ভিত্তি করে। তো আমাদের তো এই ধরনের একটা ডেভেলপ করাটা খুব প্রয়োজন হয়ে গেছে। কারণ যদি আমি ওই বেসিনের দিকে তাকাই, কোথায় কতটুকু বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু যদি আমি প্রকৃত বৃষ্টিটা জানতে পারতাম, আমি কিন্তু বলতে পারতাম যে এখানে কতটুকু মানে বন্যা কত সিভিয়ার হতে পারে। আমাদের এখানে ওয়েদার ফোরকাস্টিংয়েরও একটু দুর্বলতা আছে। বিএমডি যখন ফোরকাস্ট করে ওরা বলে 89 মিলিমিটার্স, তার উপরে যদি হয় ওরা সেটাকে ক্লাসিফাই করে প্রবল বৃষ্টিপাত। শুনেছেন তো, প্রবল বৃষ্টিপাত হতে পারে, এবং তারপরে বলে যে ডিভিশন ওয়াইজ। এখন আপনি চিন্তা করেন 89 মিলিমিটার বৃষ্টি আর 200 বা 300 মিলিমিটার বৃষ্টি তো এই ছোট ক্যাচমেন্টের জন্য এক হলো না, আকাশ পাতাল তফাৎ। তার মানে কি আমাদেরকে আমরা যে ওয়ার্নিংটা দিচ্ছি এটাকে আরেকটু স্পেসিফিক হওয়া দরকার, আরেকটু স্পেসিফাই করা দরকার। না হলে তো এগুলোর ভয়াবহতাটা আমরা বুঝতে পারি না। এবং ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টার এখানে মডেল করা সম্ভব না, যেহেতু আমি মোটামুটি এই সম্পর্কে জানি, কিন্তু কিন্তু এই যে বৃষ্টির এই তথ্যগুলো যদি আমার ওইভাবে জানা থাকে, আপ টু ডেট থাকে এবং মোটামুটি আরেকটু স্পেসিফিক জানা থাকে, আমাদের জন্য তো এত ডিফিকাল্ট হবে না। তো এখানে কিছুটা আমাদের লিমিটেশন আছে, যে জায়গায় আমাদের অনেক ইমপ্রুভ করার সুযোগ আছে। এইটা হচ্ছে একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে আপনি যে একটু বিরতির সময় হয়ে যাওয়ার কারণে আপনার কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। কোনো সমস্যা নেই, বিরতির পর ফিরছি আপনার কাছে, আমরা এই জায়গাতেই কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অধ্যাপক মুশফিকুস সালেহীন, আপনার কথার মাঝখানে বিরতিতে যেতে হয়েছিল, আপনি যেখানে ছিলেন সেখান থেকে আবার শুরু করতে চাই। যতদূর মনে পড়ছে আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে এই বন্যাকে তো আমরা ঠেকাতে পারতাম না, কারণ এত প্রচণ্ড বৃষ্টি, এরকম বৃষ্টি হলে আবার এই ধরনের বন্যা হবে। কিন্তু এই বন্যার যে ইম্প্যাক্ট বা ড্যামেজটাকে আমরা কীভাবে কমাতে পারতাম, এবং তার প্রথম ধাপ হচ্ছে আমরা যদি একটা এফেক্টিভ ফোরকাস্টিং এবং ওয়ার্নিং সিস্টেম করতে পারি। এবং এইটার জন্য আমাদের বৃষ্টির যে আমরা পূর্বাভাস দিই তার মধ্যে কিছু দুর্বলতা আছে, আরেকটু স্পেসিফিক, খুব মানে রেঞ্জটা, ক্লাসিফিকেশনটা আরেকটু বেটার করা দরকার। এবং আবহাওয়া অফিস এবং ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টার একসাথে বসে কিভাবে একটা অ্যালার্ট সিস্টেম, ফ্লাড অ্যালার্ট সিস্টেম করা যায়। আমি সবসময় বলি, সব ফোরামে বলি যে আমাদের আসলে এই যে ফ্ল্যাশ ফ্লাড, এই যে ধরনের ফ্লাডের কথা বলছি, এইটা কিন্তু ফোরকাস্ট মানে এমন করার দরকার নাই যে কোথায় কোন নদীতে কতটুকু পানি বাড়বে, বা এটা 50 মানে কতটুকু বাড়লো
এটার অ্যাকুরেসি 10 থেকে 20-30 সেন্টিমিটার বাড়াতে হবে, এইটা কিন্তু আমাদের মুখ্য বিষয় না। আমার শুধু জানা দরকার যে কোন জায়গায় অ্যাকচুয়ালি বন্যা হবে কি হবে না, এবং হলে তার সিভিয়ারিটিটা কতটুকু হবে। আমার ওই 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার ডাজন্ট রিয়েলি ম্যাটার, আমার যা ইম্প্যাক্ট ফ্ল্যাশ ফ্লাডে তা কিন্তু হয়েই যাচ্ছে। সুতরাং ওইটা করার জন্য আমি তো মনে করছি যে যদি আমি বৃষ্টিটাকে ঠিকমতো একটু অ্যাসেস করতে পারতাম বেটার, এবং তার জন্য আমাদের একটা অ্যালার্ট সিস্টেম ডেভেলপ করা হয়তো এত কঠিন হবে না, যেহেতু ইন্ডিয়া করছে। তথ্যগুলো লাগবে অফকোর্স, যে এই যে বেসিনে কতটুকু বৃষ্টি হচ্ছে, উপরের ওয়াটার লেভেল, কিছু তথ্য কিন্তু আমরা আসলে পেয়েছি ওই সময় ইন্ডিয়ার কাছ থেকে ট্রান্সমিটেড ডেটা। তো আরও কীভাবে এই জিনিসগুলো করা যায়, এবং সম্ভব হলে একটা ইন্টিগ্রেটেড ওয়ার্নিং সিস্টেম ইন্ডিয়ার সাথে বসে, এটা আমি সবসময় অ্যাডভোকেট করি যে ইন্টিগ্রেটেড ওয়ার্নিং সিস্টেম, বিশেষ করে এই ছোট ছোট ক্যাচমেন্টের বেলায় এগুলো কিন্তু অনেক ভালো কাজ করবে, দুইটা দেশই উপকৃত হবে। এটা হচ্ছে আমি যখন চিন্তা করি যে কিভাবে এই সিস্টেমটাকে বেটার করা যায়। নতুন যে লঘুচাপটি তৈরি হলো, যে যার প্রভাবটা পড়ার কথা হচ্ছিল আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, এটি ছাড়া আমাদের এখন এই সময়ে যে ধরনের রেইনফলটা হচ্ছে, হ্যাঁ, এবং এই সময়ের যে মৌসুমী চরিত্র থাকে, তাতে আপনার কি মনে হয় যে আমাদের এই বন্যাটি কি প্রলম্বিত হওয়ার আর কোনো ধরনের আশঙ্কা আছে কি না? এটা তো বলা একটু মুশকিল। এটাকে মানে আপনার জানা আছে কিনা যে জুলাই মাসে তখন একটা ফোরকাস্ট করা হয়েছিল, যেটাকে আমরা একটু লং টার্ম ফোরকাস্ট বলি, যে অগাস্ট মাসে ভালো বন্যা হতে পারে। কিছু রিজনের কথা বলা হয়েছিল, শুধু এই রিজন না, সাউথ ইস্টার্ন যে আমরা যে ত্রিপুরা এই সংলগ্ন যে এলাকার কথা বলছি, শুধু এই জায়গা না, আরও অনেক জায়গার কথা বলা হয়েছিল, এবং বেশ ভালোই বন্যা হবে এটা বলা হয়েছিল। এইটা লং টার্মে এটা বলা হয়েছে, কিন্তু এই পর্যায়ে এসে যখন আমরা বৃষ্টি যখন দেখলাম, প্রথম দিন হয়তো 40-50 মিলিমিটার বৃষ্টি আমরা হয়তো বুঝতে পারি নাই, তারপরের দিনে 300 মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা ধরতে পারি নাই। ইন জেনারেল আমরা জানি যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে প্রচুর বৃষ্টি হয়, তাই না? বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এগুলো কিন্তু আনইউজুয়াল, মানে বৃষ্টি না হওয়াটা কিন্তু আনইউজুয়াল না। সেই আনইউজুয়াল হচ্ছে যে এত অতিমাত্রায় বৃষ্টি, এবং তখনই তো আমাদের সমস্যা হয়। 2022 সালে যখন সিলেটে বৃষ্টি হলো, সিলেট ওইটাও, এবং আমি এই দুইটার মধ্যে অনেক কিছু মিল পাই, হ্যাঁ, অনেক মানে ক্যারেক্টারিস্টিক্সে মিল পাই। এই যে একটা জায়গায় কনসেন্ট্রেটেড বৃষ্টি মানে 3 দিন কনসিকিউটিভলি, একদিন 930 মিলিমিটার বৃষ্টি, হ্যাঁ, 3 দিনে 2500 মিলিমিটার বৃষ্টি, মানে অস্বাভাবিক। সবসময় তো ওখানে হয় না। কিন্তু এইটার জন্য ওই যে আমি ওই প্রসঙ্গে দ্রুত একটু ফিরে এসে সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যে আমাদের আরেকটা জিনিস আছে, তার মানে হচ্ছে ওয়ার্নিং হলে আপনি যেটাকে বলি অ্যান্টিসিপেটরি অ্যাকশন, আগে কিছু অ্যাকশন নিতে পারেন, হ্যাঁ, যদি আপনার সময় পাওয়া যায়। তারপর হচ্ছে আপনি প্রিভেনশন বা মিটিগেশন, তাহলে আগে থেকে আমরা কি করতে পারি, ওই যে ড্রেনেজগুলোকে যদি আমরা মানে ইমপ্রুভ করতে পারি, যেই সব এনক্রোচমেন্টগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে একটু মানে লম্বা করে একটু কথা বলবো আপনার সঙ্গে। আসছে কিছুক্ষণের ভেতর যাচ্ছি রিজওয়ান আহমেদ রিফাত আপনার কাছে। আমরা তো আসলে জানি না বন্যা কতদিন থাকবে, হ্যাঁ, একটা ধারণা করা যায় মাত্র, হ্যাঁ, বা কোথাও যদি অত বৃষ্টি হয়ে যায় তাহলে হয়তো আবার ওই অঞ্চলটি আরও ঝুঁকিতে পড়বে। এই রকম বাস্তবতাগুলো মাথায় রেখে আপনাদের সামনের দিনগুলোর পরিকল্পনাগুলো একটু শুনতে চাই এখন। অবশ্যই আমরা বর্তমানে আমাদের কর্মপরিধি যতটা বৃহৎ পর্যায়ে মানে প্রোগ্রেস করছি, আমরা দিন দিনে আমরা এটা নতুন নতুন জায়গায় আমরা যাচ্ছি, নতুন নতুন আমরা এখানে পার্ট ইনক্লুডেড করছি, নতুন নতুন আমরা এখানে কম্বিনেশন ইনক্লুড করছি। আমরা প্রথমে যেটা বললাম যে আমরা তো প্রথমে নিজেদের উদ্যোগে ত্রাণ এবং রেস্কিউ করার চেষ্টা করছিলাম, সেটা যখন দেখলাম যে অপ্রতুল্য, সেই হিসেবে আমরা প্রশাসনিকভাবে ইউএনও এবং জেলা প্রশাসনের মাধ্যমে কাজ করেছিলাম। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমানে যে রসদ আছে এবং আমরা যে সাপ্লাই চেনটা দেখছি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের এই কার্যক্রমটা সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু ব্যক্তিগত বলতে আমি চাই না এটা আমাদের চালিয়ে নিয়ে যেতে হোক। আমি চাই যে এটা অবশ্যই একটা শর্ট টাইমের একটা রিলিফ প্রোগ্রাম হোক, আমরা একটা মানে সর্বনিম্ন একটা এখানে ধ্বংসস্তূপ আমরা দেখতে পাই। আমাদের সংবাদদাতারা যখন মাঠ পর্যায়ে কাজ করেন তখন তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পাই তার ভিতরে একটা হচ্ছে, তারা বলছেন যে কুমিল্লা, ফেনী বা নোয়াখালী অঞ্চলে তারা বলছেন অনেক জায়গাতেই মানুষের হাতে অর্থের ব্যাপারটা নিয়ে অনিশ্চয়তা কম, অর্থ আছে কিন্তু তার কাছে খাদ্য নেই, হ্যাঁ,
তার কাছে পানি নেই বা তার শেল্টারের জায়গাটা নেই। তো আপনাদের কাছে এরকম কি তথ্য কি আছে, একটু সেটা শুনুন। যেমন আমাদের কাছে অর্থ আছে, আমাদের কাছে পণ্য নেই। কারণ আমরা আজকে চেষ্টা করছিলাম, আমাদের চিরা স্টকটা শেষ হয়ে গেল। তো আমরা ঢাকার পুরান ঢাকা সহকারে টঙ্গীর কলগুলোতেও আমরা চেষ্টা করলাম চিরা পাওয়ার জন্য, কিন্তু কোনো কলে আমরা চিরা পাইনি। এমনকি একটা কলে দেখা যাচ্ছে চিরা পেয়েছিলাম, আমরা 5000 কেজির মতো অর্ডার দিতে চেষ্টা করেছি, কিন্তু উনি প্রথমে একটা দাম বললেন, আধা ঘন্টা পরে দামটা 5 টাকা বেড়ে গেল, আর 1 ঘন্টা পরে 5 টাকা হয়তো এভাবে বাড়বে। এই পরিপ্রেক্ষিতে আমরা বললাম যে আমাদের দরকার নেই আপাতত, এটা আমরা অন্যভাবে সোর্স করব। তো এই বাস্তবতা যেমন আমরা দেখছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আবার এই বাস্তবতাটাও আছে যে সমস্যা হচ্ছে, যেমন ধরেন এরকম সময়গুলোতে চিরা কিন্তু খুব শুকনো খাবার হিসেবে খুব জরুরি, কিন্তু আমরা এটাও জানি যে বাজারের ঘাটতিও দেখা দিচ্ছে। তো আপনারা এই জায়গাগুলো কিভাবে ভাবছেন, কি করবেন? হ্যাঁ, এই পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু চিরা মুড়ি এগুলো তো আমাদের ডে টু ডে লাইফে অতটা কোয়ান্টিটিতে লাগে না যতটা আমাদের চাল ডাল এই বিষয়গুলো লাগে, এবং সেই মজুদ এবং প্রোডাকশনগুলো কিন্তু এই অনুযায়ী হয়। তাই আমরা এখন চেষ্টা করছি যেসব এরিয়াগুলোতে অলরেডি পানি কিছুটা নামা শুরু করেছে, আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে, এবং কিছুদিনের মধ্যে হয়তো আশ্রয়কেন্দ্রগুলো আরও একটু পরিপূর্ণ হবে, সেই সব জায়গাগুলোতে আমরা খাদ্য, আমরা যে খিচুড়ি বলি সেটা ভাত বা এই ধরনের জিনিসপত্রগুলো দেওয়ার চেষ্টা করছি এখন, কারণ এগুলো আমাদের দেওয়ার জন্য সহজ, প্রোডাকশনও বেশি এবং রিজার্ভও আছে আমাদের কাছে। পরিধেয় বস্ত্র বা এই বিষয়গুলো নিয়ে আপনাদের আমরা আজকে থেকে আমাদের প্রায় প্রতিটি গাড়িতেই পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা আমরা কাপড় দিয়েছি, একই সাথে নারীদের জন্য স্যানিটারি প্যাডও দেওয়া হয়েছে প্রত্যেকটি গাড়িতে, এবং আমরা মেডিকেল টিম গঠন হয়ে গেছে। আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকে থেকে এই এফেক্টেড জেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মেডিকেল টিম বিভিন্ন জায়গায় ভাগ হয়ে কাজ করবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে, বিরতির সময় হয়ে গেছে। তারপর প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। অধ্যাপক মুশফিকুস সালেহীন, আপনার কাছে ফিরছি। আমরা চাইবো না যে বন্যা হোক, আমরা তো চাইবো না যে ভয়াবহ বন্যা হোক, কিন্তু এটি একটি প্রাকৃতিক বাস্তবতা, এর মুখোমুখি আমাদেরকে হতে হবে। সেই জায়গা থেকে এই আমরা যেটাকে বলি যে একদম সমসাময়িক বিবেচনায় আমাদের কি কি ধরনের ব্যবস্থাপনার জায়গাটা একটু নিশ্চিত করা উচিত। আমরা তৃতীয় পর্বে এসেছি, অনুষ্ঠানের সময়ও একটু কম, আপনার কাছ থেকে শুনবো। জি, এই বিষয়ে অলরেডি আমি কিছুটা আলোচনা করেছি। আমি আসলে যেই জায়গায় ছিলাম, আমি বলেছি যে একটা অপারেশনাল ফ্লাড অ্যালার্ট সিস্টেম, ফোরকাস্টিং যেটা আপনি বলছিলেন যে আমাদের অনেকগুলো নদী বা খাল ভরাট হয়ে যাবে, চাইলে তো আমরা ইমিডিয়েটলি আমরা এটাকে তো আমরা করতে পারবো। হ্যাঁ, কিন্তু এটার জন্য একটা কনসার্টেড এফার্ট নেওয়া প্রয়োজন, হ্যাঁ, এবং সদিচ্ছার প্রয়োজন আছে। কারণ আমাদের একটা বড় সমস্যা হচ্ছে প্রায়োরিটাইজ করা, কোন জিনিসটা আমার বেশি ইম্পর্টেন্ট। বন্যা আসলে দুইটা জিনিস কিন্তু ড্যামেজের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। একটা হচ্ছে ডেপথ, আরেকটা হচ্ছে ডিউরেশন, কতক্ষণ ধরে বন্যা আছে। বিশেষ করে ফসল যদি হয় সেটার জন্য 3 দিন, 3 দিনের পরে যত সময় থাকে ফসলের ড্যামেজ তো ততক্ষণে হয়ে গেল। কিন্তু এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার এটা 7 দিন ধরে যদি ডুবে থাকে তাহলে যা ড্যামেজ হবে, 1 মাস ধরে ডুবে থাকলে তার থেকে ড্যামেজ অনেক অনেক বেশি হবে। সুতরাং ডিউরেশনটাকে অনেক ম্যাটার করে, এবং এটাকে আপনাকে কমিয়ে নিয়ে আসতে হবে, এবং কমিয়ে নিয়ে আসার জন্য প্রায়োরিটাইজ করতে হবে, তাহলে পানিটা নেমে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই তো সেই প্রায়োরিটিজ করতে হবে। এখন যেই এজেন্সি আছে সবার, এবং যেই সরকার আসবে এখন আছে বা এর পরবর্তীতে আসবে, একটা কনসার্টেড এফার্ট তো নিতে হবে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে আমি যেটা সবসময় বলি, যখন বন্যার ব্যবস্থাপনার কথা বলি, ইট হ্যাজ টু বি এ কম্বিনেশন অফ স্ট্রাকচারাল অ্যান্ড নন স্ট্রাকচারাল মেজার্স। তো আমরা কিভাবে ড্যামেজটা কমাতে পারি, উদ্দেশ্য তো হচ্ছে সেইটা। যেসব জায়গায় দেয়ার আর থিংস অফ হাই ইকোনমিক ইম্পর্টেন্স, অনেক ড্যামেজ হয়ে যাবে অনেক বেশি, যেমন একটা শহরকে আপনার রক্ষা করতে হবে, তাহলে সেই জায়গায় একটা বাঁধ করে এমব্যাঙ্কমেন্ট করা জাস্টিফাই। কিন্তু অনেক জায়গায় আপনি দেখবেন সেখানে হয়তো বাঁধ করার প্রয়োজন নাই, বরং আমরা যেটাকে বলি ফ্ল্যাট প্রুফিং, যে পানি আসবে ঠিকই কিন্তু ড্যামেজ কম হবে। ঘরবাড়িগুলোকে যদি একটু উঁচু করে বানানো যায়, উঁচু লেভেলে যদি বানানো যায়,
রাস্তাঘাটগুলোকে যদি উঁচু করা যায়। আমরা কিন্তু এই ধরনের বেশ কিছু খুবই ইন্টারেস্টিং কিছু লোকাল নলেজের আমরা প্রয়োগ দেখি হচ্ছে হলো বিক্রমপুর অঞ্চলে। হ্যাঁ, এটা স্থানীয় জ্ঞান, তাদের স্থানীয় অভিজ্ঞতা, কিন্তু তারা এটা করে না। অবশ্যই, এই জন্যই আমরা সবসময় বলি যে এটা হচ্ছে অটোনোমাস অ্যাডাপ্টেশন। মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজে কিভাবে অ্যাডাপ্ট করে সেগুলোও তো আমাদের মানে শেখার বিষয় আছে। এবং আমরা যেটাকে বলি প্ল্যান, আমাদের প্ল্যানটা হতে হবে ওইটার সাথে অ্যালাইন উইথ হোয়াট পিপল আর অলরেডি ডুইং, তাই না? সেই জিনিসটা করাটা খুব জরুরি। তো তারপর ফ্লাড প্রুফিং, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ড্যামেজটাকে কমানো, তাই তো? এইভাবে করা। আর এরপরে হচ্ছে আমি প্রিপেয়ার্ড হলাম, আমি ওদেরকে ওরা বন্যা আসার ঠিক আগে প্রস্তুতি নিল, যথেষ্ট সময় পেলাম, ওয়ার্নিং দিলাম, এক্সকিউজ মি। কিন্তু তারপরে বন্যা এসে গেল, এখন ওদেরকে রেস্কিউ করতে হবে, রেস্কিউ অ্যান্ড অপারেশন। এবং যখন আমরা ওদেরকে রেস্কিউ করলাম তার পরের ধাপ হচ্ছে এই যে ত্রাণ। এখন তো ত্রাণের ব্যাপারটা এসে গেছে। এবং এইগুলো আমাদের দেশে কিন্তু মানে ব্যবস্থা খুব চমৎকার আছে, স্ট্যান্ডিং অর্ডার, হ্যাঁ, যে ডিজাস্টারের জন্য এসওডি যেগুলো আছে, এগুলো সবার কিন্তু রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আর ওয়েল ডিফাইন্ড। হ্যাঁ, তো এই জায়গায় এই মানে কীভাবে সমন্বয় নিয়ে ওরা কাজ করছে, এখন কিভাবে কাজ করবে, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটিসগুলো আছে সেগুলো কিভাবে কাজ করবে, সবার কিন্তু প্রত্যেকেরই রোল আছে, হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনগুলোর রোল আছে। এই ধাপটা যখন হয়ে গেল, এরপরের প্রশ্ন আসবে হচ্ছে রিকভারি। আপনি ওদেরকে পুনর্বাসন করবেন কিভাবে? তাহলে আপনার এই সমস্ত, আমি যখন এই মোকাবেলা যখন করবো এই ধরনের একটা ডিজাস্টারকে, তাহলে এই সব কম্পোনেন্টগুলোকে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে একটা ইন্টিগ্রেটেড, মানে আমরা যেটাকে বলি একটু সিস্টেমস অ্যাপ্রোচ। তার মানে সব কম্পোনেন্টগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন, আপনার ড্যামেজ কমতে বাধ্য। হ্যাঁ, বন্যা আসবে ঠিকই, কিন্তু আপনার ড্যামেজ কমতে বাধ্য। ধন্যবাদ আপনাকে। রেজওয়ান আহমেদ রিফাত, আপনার কাছে আসছি। আপনারা যখন বন্যার জন্য ত্রাণ তৎপরতা শুরু করেন, যে প্রথম ধাপটা মোটামুটি ধরেন শেষের দিকে, কিন্তু যেহেতু পানি কমতে শুরু করছে, যদি পানি বাড়ে সেক্ষেত্রে তো আমরা আসলে এখনও জানি না কী হবে। তো দ্বিতীয় ধাপে এসে যেটা আপনার সঙ্গে একটু যে কথা হচ্ছিল, জরুরি একটা ব্যাপার হয়ে দাঁড়াবে সহায়তার জন্য ছিল ওষুধের জায়গাটা। এই জায়গাটায় আপনাদের প্রিপারেশনটা বা আপনারা কী ভাবছেন সেটা একটু শুনবো। আমরা যেটা অলরেডি আমাদের কিছু মেডিকেল টিম গঠন হয়েছে, আশা করা যাচ্ছে আগামীকালকে থেকে তারা যে বন্যা কবলিত বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো আছে সেগুলোতে কার্যক্রম শুরু করতে পারবে। কিন্তু আমাদের এখানে আমরা চিন্তা করছি যে এখানে ওষুধের একটা সাপ্লাইয়ের বিষয় আছে, যে সাপ্লাইটা মেনটেন করতে হবে। এবং এই জিনিসগুলো আমার মনে হয় যে প্রশাসনিকভাবে কিছুটা একটা জরুরি ভিত্তিতে দেখতে হবে, এবং সেটা তাদের আসলে মূল কাজ, আপনারা সঙ্গে থাকছেন। হ্যাঁ, এইটাও আমরা আসলে করতে চাই যে আমাদের কিন্তু মূল কাজ এখানে রিলিফ দেওয়ার জন্য, আমরা এখানে একটা সহায়ক ফোর্স হিসেবে আছি। এখানে মূল কাজ প্রশাসনের দেয়া এবং প্রশাসনিক স্ট্রাকচারটা ওইভাবে দেয়া। কিন্তু এই ধরনের সংকটের সময় অক্সিলারি ফোর্সগুলো খুব দরকার হয়, সেই জায়গা থেকে আপনাদের গুরুত্বটা কিন্তু বাড়ে। হ্যাঁ, বলুন। সেই হিসেবে আমরা আরও একটা হয়তো আমরা চিন্তা করছিলাম এই বিষয়টা, সেটা হচ্ছে বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট, তাদের কার্যক্রমগুলো যদি এই ধরনের রিলিফ বন্যা পরবর্তী কার্যক্রমগুলো যদি আরো দ্রুততার সাথে, এবং তাদের প্রশিক্ষণ এবং নেটওয়ার্কিং দুটোই ভালো, তাদের অলরেডি সেখানে স্ট্রাকচার একটা গ্রুপও আছে, দেখা যাচ্ছে সেই গ্রুপটাকে কন্ট্রোল করা, একটা জায়গায় পাঠানো অ্যান্ড মেনটেন করা অনেক সহজ। আমাদের মতো ভলেন্টিয়ার যারা হয়তো 10 দিন ধরে ভলেন্টিয়ারিং করছে, বাট একটা বিএনসিসি বা স্কাউট কিন্তু সেই হিসাবে একটা অর্গানাইজড ফোর্স, মোর ইফেক্টিভ। এর বাহিরে আমার মনে হয় যে আমরা হয়তো রিলিফ এবং রিকভারি নিয়ে আলোচনা, আমার মনে হচ্ছে একটু প্রিভেনশনটা নিয়েও হয়তো কিছু একটু আমি বলতে চাচ্ছি। আপনারা হয়তো আমাদের ফেসবুকে আমাদের বয়সী বিভিন্ন মানুষ দেখেছে যে আমরা বাঁধের বিরুদ্ধে বাঁধ দিব, বাঁধের বিরুদ্ধে বাঁধ। আমি 40 বছর আগে হয়তো আমরা শুনেছি যে এখানে এই ধরনের একটা সিচুয়েশন হয়েছিল, আবার 40 বছর পরে। তো এই 40 বছরের মধ্যে আসলে কি প্রিপারেশন নেওয়া হয়েছিল এই 40 বছরের একটা ডিজাস্টারকে কমানোর জন্য বা মিটিগেট করার জন্য, সেই প্রশ্নটাও আমরা সরকারের কাছে করব, সরকারের প্রশাসনিক পর্যায়ে করব। আর স্যার যে বিষয়টা বললেন যে একটা ফোরকাস্টিং সিস্টেম অ্যান্ড অ্যালার্টিং সিস্টেম, 5 ঘন্টা সময় কিন্তু এনাফ। আসলে আপনি আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু 5 ঘন্টা কেন, আপনি 1 ঘন্টা নোটিসেও কিন্তু চাইলে অনেকটা কভার করে ফেলা সম্ভব। আমরা এমনও ভিডিও দেখেছি যে সকালে মানে একটা 3 তলা 4 তলা উঁচু গাছের ডালে একজন ঝুলে আছে, কারণ তার নিচে পুরো টুক পানি, আমাদের রেস্কিউরাররা গিয়ে হয়তো তাদেরকে রেস্কিউ করছে।
এখন এই বাস্তবতাটা কেন হলো, এটা শুধুমাত্র ফিউচারে একটা ফোরকাস্টিং সিস্টেম হবে বা এখন হচ্ছে বা এটাকে মডার্নাইজ করা হবে, এটার আগে আমাদের প্রয়োজন যে কেন হয়নি। আমরা দেখেছি যে একটা নিয়ম হয়ে যায় যে এই ধরনের একটা সিচুয়েশনে তারা হয়তো 1-2টা বদলি করবে। বদলি তো কোনো শাস্তি না। অবশ্যই আমার এখানে ফোরকাস্টিং সিস্টেম না থাকার কারণে যদি 10 লক্ষ মানুষ এফেক্টেড হয়, সেই দায়টা তো অবশ্যই কাউকে নিতে হবে এবং সেই দায় নিয়ে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই জিনিসটা যাতে সামনে না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা যেহেতু একটি নতুন সরকার এসেছে এবং এই সরকার এই ম্যান্ডেটটা নিয়ে এসেছে যে আমাদের যে ইনস্টিটিউশনে যে গাফিলতি এবং পচন ধরেছিল সেই পচন রোধ করার জন্য। তো আমার মনে হয় রিলিফের সাথে সাথে আমাদের এই বিষয়টাকে মাথায় রাখা উচিত যে আমি দুর্যোগের পরবর্তীতে কি করব বা এটা মিটিগেট করতে কি করব, সেটার আগে আমার যাতে সিস্টেমগুলো সেখানে এরর ফ্রি থাকে বা বায়াস কম থাকে। আমার এখানে একটা ইফেক্টিভ ওয়ার্নিং সিস্টেম থাকলে হয়তো আজকে এত 10 লক্ষ মানুষ এফেক্টেড অবশ্যই হতো না। আর অবশ্যই এখানে একটা ট্রান্সবাউন্ডারি ইস্যু নিয়ে কথা হয়েছে। আমি কয়েকটা বিষয় জাস্ট উল্লেখ করতে চাই যে বাংলাদেশের ট্রান্সবাউন্ডারি রিভারগুলো নিয়ে একটা কমিশনও গঠন করা হয়েছিল বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন বিশেষজ্ঞ দিয়ে। এটা খুব সম্ভবত 2-4 বছর বা আমি ঠিক বেশ কয়েক বছর হয়ে গেছে। তো তারা আসলে এখানে কি আউটপুটটা দিচ্ছে, এখন কি আউটপুট দিতে পারছে এবং আগে এই ধরনের সিচুয়েশনগুলো কি আউটপুট দিচ্ছে। কারণ এখানে আমি ড্রেজিং করছি বা ড্রেনেজ করছি, অবশ্যই আমাদের রিভারগুলোকে ড্রেনেজ করছি, কিন্তু আমার যদি উপরে সিল্টিংটা একই হয়ে থাকে বা তারা যদি আমাকে উইদাউট ড্যাম বা এখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাকে তো অবশ্যই এখানে হচ্ছে একটা প্রায়র ওয়ার্নিং দিতে হবে, পাবলিক কমিউনিকেশন থাকতে হবে এবং এই ওয়ার্নিংগুলোকে রিজনেবল হতে হবে। আমি 1 মিনিট আগে ওয়ার্নিং দিয়ে হয়তো আমি কাজ করতে পারবো না। তো আমার মনে হয় এই বিষয়গুলো অবশ্যই সামনে থাকা উচিত রিলিফ কার্যক্রমের সাথে। নিশ্চয়ই। তো আমাদের একটু সময়ের কারণে আলোচনা শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।